নমস্কার, আমি সুপর্ণা। শনিবারের চিঠিতে আপনাদের স্বাগত জানাই। আজকের নিবেদন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু ও গুরুদেব। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক অতি পরিচিত নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 15ই সেপ্টেম্বর 1876 সালে অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যে উপন্যাস এবং গল্প রচনার জন্য বিখ্যাত। তিনি মূলত বাঙালি পরিবার ও সমাজকেই তার সাহিত্যের মধ্যে তুলে ধরেছেন। তিনি তার লেখনীতে রাজনীতি নয় বরং সামাজিক এবং ব্যক্তির আত্মকথা প্রকাশ করেছেন। তার সহজ সাবলীল লেখা বারে বারে মানুষকে আকর্ষণ করেছে, তাই তার রচনা সর্বাধিকবার নানা ভাষায় অনুবাদিত হয়েছে। 1976 সালে পোস্টেজ স্ট্যাম্পে তার ছবি স্থান পায়। প্রায় 90টির মতো চলচ্চিত্র তার রচনার আধারে রচিত হয়েছে। তার রচিত দেবদাস বাংলা, হিন্দি, মালায়ালাম, ওড়িয়া, তামিল, তেলেগু ও উর্দু টিভি পর্দায় আলোকিত করেছে, যা কেবল ভারতবর্ষ নয়, বাংলাদেশ ও পাকিস্তানও সিনেমার পর্দা আলোকিত করেছে। 16ই জানুয়ারি 1938 সালে মাত্র 61 বছর বয়সে কলিকাতায় তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লালু গল্পটি শুনব। ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটি ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশলী যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর এক মাস্টার ঠিক করে দিতে, সন্ধ্যাবেলায় পড়াতে বসবেন, ও আর উপদ্রব করতে পারবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে এখন তিনি একজন বড় উকিল। ইচ্ছা ছিল ছেলেও যেন তেমনই করে বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। সে যাত্রা লালু পরিত্রাণ পেলে, কিন্তু মনে মনে রইল মার পড়ে চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ, কয়েক বছর হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন। তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না, কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন, সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মা আনন্দে ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন শয্যা তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন এই ঘরেই। এক কোণে তার পুজো আহ্নিকের জায়গা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, যেমন ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নদি তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহারাদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যায় পারিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁইয়ে মশারি ফুঁড়ে তার সুপরিপুষ্ট পেটের উপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! সসব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এর মধ্যেই ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে
আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটি সবে বুজেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থান উপরেই ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইহ, ছাদটা দেখছি একোণ থেকে ওকোণ পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু শোবা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে গিয়ে আর এক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। বুড়ো মানুষ, অজানা জায়গায় দৌড় খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ছাদটা ভেঙে হঠাৎ মাথায় যদি পড়ে। ভয়ে ভয়ে দৌড় খুলে দরজায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার, যেমন বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো কি, কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়ে তারা কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চ ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদার যথেষ্ট লাঘব হলো, অন্তরে অনুভব করলেন। কিন্তু কি উপায়? উত্তরে বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটিটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটি যথাসম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর, অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে 2-1 অম্ল উদ্গারের আভাস দিল। উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমনি সময় অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা 2 কানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন শঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত? মাত্র মিনিট 2 অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীরপুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমনি তার চুলকুনি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপে, গামছার সঞ্চালনে কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যে তার গায়ে ঘাম দিলে ইচ্ছা হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়িতে যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত, শুধু তাঁরই ছুটোছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া বেটারা, যত পারিস কামড়া, আমি আর পারি নে। বলেই বারান্দায় এক কোণে পিঠের দিকে যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে এ দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতে দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপহর নিদ্রায় তার সারা রাত্রির সকল দুঃখ মুছে দিলে স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপাচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখেন দৌড় খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? দক্ষিণ দিকের খাট উত্তর দিকে। তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে। কোষাকুষি, আসন প্রভৃতি পূজা আহ্নিকে জিনিসপত্র সব এলোমেলো, স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি? এক কোণে আলো অন্ধকারে মানুষের মতো কি একটা বসে না। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন।
নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই আপনি এখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতো ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন ছুবলে খেয়েছে। এধার থেকে ছুটে ওধারে যাই, আবার ওধার থেকে ছুটে এধারে আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি আর নেই মা। বহু প্রয়াস সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দুচোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরো দুটো ঘর আছে, বৃষ্টির জল 3টে ছাদ চুইয়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর অনেকটা ভিজে এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙড় বরফ। সবটা গলেনি তখনও, এক টুকরো বাকি আছে। পাগলের মতো ছুটে গিয়ে চাকরদের যাকে সম্মুখে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদে লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাকগে, বজ্জাতটাকে যেখানে পারবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো? হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোর বাড়ি থেকে তারা, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এ মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের দশা কি করেছে দেখো গে। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এই দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে, তুমি বলো। গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন, নিজের নির্বুদ্ধিতায় হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আর একদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বলল, লালুবাবু কোঠি মে নেহি হ্যায়। আর একজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিল না। আজকের পর্ব এখানেই শেষ হলো। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগলে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সকলের সাথে শেয়ার করুন। আপনাদের সহযোগিতা ও আশীর্বাদ একান্ত কাম্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।